এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। আমার বিয়েটা যে এরকম ভাবে হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি আমি। যদি বুঝতাম পরিবারের সাথে ঢাকায় বেড়াতে এসে আমার জীবনটাই পাল্টে যাবে, তাহলে কোনো দিনই এখানে আসতাম না আমি। এই মুহূর্তে আমি ড্রয়িং রুমে বসে আছি। আমার সামনেই বসে আছে নির্ভীক ভাইয়া, মানে যার সাথে আমার কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে। উনি ঠোঁটে বিশ্ব জয় করা হাসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। ওনার এই হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আমি ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম, কিন্তু এবার যা দেখলাম তাতে আমার মেজাজটা আরও বেশি খারাপ হয়ে গেল। আব্বু আর আঙ্কেল মানে নির্ভীক ভাইয়ার বাবা কোলাকুলি করছেন। আমার আব্বু হাসি মুখে বলে উঠল, আজ আমাদের বন্ধুত্ব সার্থক। এত বছরের বন্ধুত্ব আজ আত্মীয়তার সম্পর্কে পরিণত হলো, আর সব আমাদের ছেলে মেয়েদের জন্য। আঙ্কেল বাবার কথাই তাল মেলালেন, আর এদিকে রাগে আমার শরীর কাঁপছে। এদের দুই বন্ধুর আনন্দমাখা কথাগুলো আগুনের মতো জ্বালা ধরাচ্ছে। এইদিকে নির্ভীক ভাইয়ার হাসি একদমই আমার সহ্য হচ্ছে না। এবার উনি আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, দেখলি তো আমাকে চ্যালেঞ্জ করার ফল। অ্যাজ ইউজুয়াল আমি জুটলাম। আমি কোনো কথা না বলে রুমের দিকে পা বাড়ালাম। সোজা গিয়ে বারান্দায় দাঁড়ালাম। আমি ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। কি দরকার ছিল ওই হিটলারের সাথে লাগার? বারান্দায় রেলিংয়ে ঘেঁষে বসে পড়লাম আমি শর্মি, মেডিকেলের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। অনেক দিন পর লম্বা ছুটি পাওয়ায় পরিবারের সবাই মিলে বেড়াতে এসেছিলাম। সাথে যোগ হয়েছিল নির্ভীক ভাইয়া এবং ওনার পরিবার। নির্ভীক ভাইয়ার বাবা আর আমার আব্বু বেশ ভালো বন্ধু, বলতে গেলে দুই ভাই। আজ সকালবেলা ছাদে দাঁড়িয়েছিলাম আমি। সকালে ফ্রেশ হাওয়া খাচ্ছিলাম আর নানা রকম চিন্তা ভাবনা করছিলাম আমি। ঠিক তখনই কোথা থেকে উদয় হলো এই নির্ভীক ভাইয়া নামক প্যারা। এই ছেলেটা যেদিন থেকে আমার লাইফে এন্ট্রি নিয়েছে সেই দিন থেকে লাইফটা তেজপাতা হয়ে গেছে। সে যাই হোক, উনি এসেই আমাকে বললেন, এখানে দাঁড়িয়ে কি করছিস শুনে? বয়ফ্রেন্ডের কথা ভাবছিস নাকি? যতই এসব নিয়ে ভাবিস না কেন, কোনো লাভ নেই। বউ তো তুই আমারই হবি। ওনার এই কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল আমার। ওনার দিকে তাকাতেই উনি হুহা করে হেসে উঠলেন। বুঝলাম উনি মজা করে এইসব বলছেন, কিন্তু এই মজাটাই চরম বিরক্ত করলো আমাকে। কোনো মানে হয়? উনি খুব ভালো করেই জানেন যে আমার কোনো বিএফ নেই, আর এই ধরনের মজা একদমই পছন্দ নয় আমার। তারপরেও এই ধরনের কথা বলে আমাকে রাগিয়ে দিল আমায়। তাই রাগের চোটে বলেছিলাম, আমি কোনোদিনও আপনার বউ হব না। দরকার পড়লে সারা জীবন কুমারী থাকবো, তবুও আপনাকে বিয়ে করব না। এই কথাটা কথাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো? ভেবে বলছিস তো? আমিও বোকার মতো বলে দিলাম হ্যাঁ। তারপরেই উনি বললেন, চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। উনি বাঁকা হেসে বলেছিলেন, গেট রেডি শর্মি, আজ রাতেই তোর আর আমার বিয়ে, আর তাও পরিবারের সকলের অনুমতি নিয়েই। তখন ওই একটা কথার কোনো গুরুত্ব দেয়নি আমি, কিন্তু উনি কিভাবে যে আমার আব্বুকে আর আঙ্কেলকে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন সেটা শুধু উনিই জানেন। সন্ধ্যাবেলা যখন আব্বু এসে বলল আজ তোর বিয়ে, মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার। আমি বারণ করলাম, কিন্তু আব্বুর ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে আমাকে হার মানতে হলো। আর কিছুক্ষণ পরই আমাদের বিয়েটাও হয়ে গেল। যেহেতু এখানে আমাদের দুই পরিবারের লোক ছাড়া আর কেউই ছিল না, তাই আমাদের বিয়ের ব্যাপারটাও কেউ জানে না। এবার আমার প্রচুর কান্না পাচ্ছে। কেন যে ওই সময় এই কথাটা বলেছিলাম? না বললে তো আমাকে এভাবে কুরবানি পশু হতে হতো না। এসব আকাশ কুসুম ভাবনার মাঝেই দরজা খোলার আওয়াজ পেলাম। মুখ তুলে সামনের দিকে তাকাতে দেখতে পেলাম নির্ভীক ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছেন। কয়েক সেকেন্ডের জন্য আমার চোখটা ওনার দিকে আটকে গিয়েছে। আকাশি রঙের শার্ট আর অ্যাশ কালারের প্যান্ট ফর্সা চেহারায় এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। ওনার ঘন পল্লব বিশিষ্ট চোখ, বাচ্চাদের মতো লাল গোলাপি ঠোঁট, সুন্দর খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো চুল, আর বাচ্চা বাচ্চা চেহারাকে নিষ্পাপ লাগছে। কিন্তু এই নিষ্পাপ চেহারার আড়ালে যে কত বড় শয়তান লুকিয়ে আছে সেটা শুধু আমিই জানি। মুহূর্তে রাগ উঠে গেল আমার। রাগে দুঃখে কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম আমি, এমনটা কেন করলে নির্ভীক ভাইয়া? আমার কথাটা মনে হয় ওনার ঠিক পছন্দ হলো না। আমার দিকে রাগি চোখে তাকিয়ে ধমকে উঠলেন উনি। ধমক শুনে ভয়ে কেঁপে উঠলাম আমি। যতই চাই বলি না কেন, ওনার এই রাগকে প্রচুর ভয় পাই আমি। উনি রাগী গলায় বললেন,
এই আমি তোর কোন জন্মের ভাই হই? আজকের পর যদি আমাকে ভাই বলছিস তো খুন করে ফেলবো, বলে দিলাম। সত্যিই তো, উনি তো আমার ভাই নয়, কিন্তু অভ্যাস পরিবর্তন হতে তো সময় লাগবে। কিন্তু এটা কোনো বিয়ে হলো নাকি? উনি তো যখন খুশি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। আর আমাদের বিয়ের কথা যেহেতু গোপন রাখতে বলেছে আমাদের দুই পরিবার, সেহেতু ভাবনার মাঝেই উনি বলে উঠলেন, তো বিয়ে তো হয়ে গেল, নিয়ম অনুযায়ী আজ তো আমাদের বাসর, তাই না? ওনার এই কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, ভয়ে গলা শুকিয়ে কাট। উনি ডেভিল স্মাইল দিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। আমি ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছি, মনে মনে হাজারো দৌড় পড়ছে। এবার আমি কি করব? এবার আমায় কান্না পেয়ে যাচ্ছে, শুধু কান্না নয়, রীতিমতো হাত পা ছুঁড়ে কান্না। আমি চোখ বন্ধ করে দৌড় পড়ছি, যদি কোনোভাবে বেঁচে যাই। হঠাৎই হাসির শব্দ কাড়ে এলো আমার। আমি হালকা করে এক চোখ খুলে দেখলাম নির্ভীক ভাইয়ার থুড়ি নির্ভীক হাসছেন। শুধু হাসছেন বললে ভুল হবে, রীতিমতো গোড়াগড়ি খেয়ে হাসছেন। ওনার হঠাৎ এইরকম হাসি দেখে ভ্রু কুঁচকে এলো আমার। আশ্চর্য, এরকম পাগলের মতো হাসার কি আছে? কি এমন হয়েছে যে উনি এইভাবে হেসে খুন হচ্ছেন? কিন্তু এই মুহূর্তে যে ওনাকে দেখতে অমায়িক সুন্দর লাগছে, এই কথাটা কিছুতেই অস্বীকার করতে পারবো না আমি। কি সুন্দর করে হাসতে পারেন উনি, কিন্তু ওনার হাসির কারণটা কিছুতেই মাথায় ঢুকছে না। আমি ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। উনি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়েই বললেন, জাস্ট লুক অ্যাট ইউ। তোর চেহারাটা দেখার মতো ছিল, ভয়ে একেবারে ভেজা বেড়াল হয়ে গিয়েছিলি তুই। তুই যে এত ভয় পাস সেটা আগে বলিসনি তো। তুই কি ভাবলি আমি সত্যি সত্যি তোর সাথে ওই সব? বলে আবার হাসতে শুরু করলেন উনি। এখন আমার এই ছেলেটাকে নর্দমায় চুবাতে ইচ্ছা করছে, মন তো চাইছে আচ্ছা মতো কিছু গালি দিতে, কিন্তু কোনো গালি তো এই মুহূর্তে মাথায় আসছে না। কিন্তু এইভাবে আমাকে বিয়ে কেন করলেন উনি? শুধু একটা বাজি জেতার জন্য? এটাকে কি পুতুল খেলা পেয়েছেন নাকি? এবার আমার কান্না পাচ্ছে খুব। আমি ওনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বললাম, বিয়েটা কি পুতুল খেলা মনে হয় আপনার কাছে? শুধুমাত্র একটা চ্যালেঞ্জ জেতার জন্য আপনি আমায় বিয়ে করলেন? আমার জীবনটা এইভাবে নষ্ট কেন করলেন আপনি? কিভাবে কি রিমোট কন্ট্রোল খেলনা ভেবেছেন নাকি আপনি? আর চ্যালেঞ্জ জেতার জন্য বিয়ে করলেন, আবার কাল ইচ্ছে হলেই ছুঁড়ে ফেলে দেবেন। এটুকু বলে ওনার দিকে তাকাতেই আঁতকে উঠলাম। ওনার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, চোখে মুখে রাগের ছাপ। আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি? না হলে হঠাৎ করে এত রেগে যাবার কারণ কি? আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমাকে হ্যাঁচকা টান দিয়ে পাশের দেওয়ালের সাথে চেপে ধরলেন। আমার হাতটা এতটাই জোরে ধরে আছেন যে আমি হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছি। হাত চালানোর চেষ্টা করতেই আরও জোরে চেপে ধরলেন। আমি নিজের চোখের পানি আর আটকে রাখতে পারলাম না, চোখ থেকে অঝরে পানি পড়ছে, কিন্তু ওনার সেদিকে কোনো খেয়ালই নেই। অশ্রুসিক্ত নয়নেই ওনার দিকে তাকাতে দাঁতে দাঁত চেপে বললেন, তুই কি আমাকে এতটাই খারাপ মনে করিস শর্মী? তোকে আমি ছুঁড়ে ফেলে দিব, এটা তুই ভাবলি কি করে? একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে ছাড়ার জন্য বিয়ে করিনি, তোকে কোনোদিনও ছাড়বো না আমি। তুই চাইলেও না, বুঝছিস তুই? ওনার চিল্লানোয় কেঁপে উঠলাম আমি। হঠাৎ আমার দিকে খেয়াল করে মুহূর্তে হাতটা ছেড়ে দিলেন। তারপর আমাকে টেনে বিছানায় নিয়ে বসিয়ে আমার পায়ে বসে পড়লেন। অপরাধীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, খুব বেশি ব্যথা লেগেছে তাই না? আই এম সরি, আমার জন্য তোর এত ব্যথা লেগেছে। আমি এমন কেন বলো তো? আই এম রিয়েলি ভেরি সরি। কিন্তু তুই কেন আমাকে রাগিয়ে দিস বলতো? ওনার চোখের কোণে পানি চিকচিক করছে, চোখ দুটো দিয়ে শীতল দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন। এই মানুষটাকে আমি ঠিক বুঝতে পারছি না। এই রেগে আঘাত করছেন তো আবার একটু পরে নিজেই কেয়ার করছেন, নিজে কষ্ট পাচ্ছেন, কিন্তু কেন এমন করছেন উনি? যত বাড়ি এই প্রশ্নটা করছি তত বাড়ি খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গিয়েছেন উনি। ব্যাপারটা খুব অদ্ভুত, কিন্তু আজ ওনাকে বলতেই হবে। তাই ওনার দিকে তাকিয়ে কিছু বলবো তার আগে ঘরে ঢুকলো নূপুর, মানে নির্ভীকের বোন। নূপুরকে দেখে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ালেন উনি। গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এলো নূপুর। একবার আর চোখে আমার দিকে তাকিয়ে আবার নির্ভীকের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। নির্ভীক ভ্রু জোড়া কুঁচকে নূপুরের দিকে তাকিয়ে আছে। নূপুর এবার নির্ভীকের দিকে এগিয়ে গিয়ে ভ্রু কুঁচিয়ে বলল, ভাই তুমি আপুর ঘরে, ও সরি আমার ভাবির ঘরে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়। পাপা তোমাকে কি বলেছে ভুলে গিয়েছো নাকি? পাপা কিন্তু বলেছিল তুমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভাবির সাথে থাকতে পারবে না। তাহলে এখানে কি করছো? বউয়ের সাথে কথা বলতে এসেছিলাম। কেন রে? এর জন্যই কি তোর পারমিশন নিতে হবে না কে? না না, তা কেন হবে? আমি কি সেটা বলেছি নাকি?
আমি তো জাস্ট তোমাকে পাপার কথা মনে করে দিচ্ছিলাম। তোমার তো এখন কথা বলা শেষ, তাই না? হুম। তো এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বাইরে যাও, আমরা ঘুমাবো। নির্ভীক নূপুরের মাথায় গাঁটটা মেরে চলে গেলেন। আর নূপুর আমার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম নেই। আজ যে আমার ঘুম হবে না সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি আমি। তাই বিছানা থেকে উঠে বারান্দায় চলে এলাম। আজ চাঁদটা অনেক সুন্দর লাগছে, অন্য সব দিনের তুলনায় একটু বেশি ঝলমল করছে। কি আজব, আজ রাতের পরিবেশটাও কেমন অস্থির হয়ে উঠেছে। বাতাসের সাথে তাল মিলিয়ে সমস্ত গাছপালাও নড়ে চড়ে উঠেছে। খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবছি সেই দিনের কথা, যেদিন নির্ভীকের সাথে প্রথমবার দেখা হয়েছিল। আমি সবে এসএসসি পরীক্ষা দিয়েছি, আর নির্ভীক ভাইয়া মেডিকেলের 2য় বর্ষের। সেদিন নির্ভীক ভাইয়ার বাড়িতে দাওয়াত ছিল, উপলক্ষে ওনার চাচুর বিয়ে। এর আগে তাকে যখন দেখেছিলাম তখন আমি নার্সারিতে পড়ি। এরপর আর কোনো দিনই ওনার সাথে দেখা হয়নি আমার। কাকতালীয়ভাবে হলেও আর কখনোই কোনোভাবেই দেখা হয়নি। শুধু জানতাম আদ্বিক আঙ্কেলের একটা ছেলে আছে যে নাকি অনেক বেশি ট্যালেন্টেড। সে যাই হোক, তো আদ্বিক আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা। ওখানে পৌঁছাতেই আন্টি আমাদের সাদরের আপ্যায়ন করলেন। আন্টির সাথে আমার ভাব ছিল একটু বেশি। আমি সোফায় বসে আন্টির সাথে কথা বলছি, ঠিক তখনই একজন আন্টিকে মা বলে ডেকে উঠল। আমি চোখ তুলে তাকাতে দেখতে পেলাম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। আমি অবাক চোখে তাকিয়ে আছি, ছেলেটাও আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ছেলেটা কি সত্যি এতটা সুন্দর, নাকি আমার কাছেই এত বেশি সুন্দর লাগছে? আমার থেকে কয়েক সেট বেশি ফর্সা। ছেলেরা আবার এত ফর্সা হয় নাকি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এটা তো ঠিকই বুঝলাম, আজ 16 বছরের রেকর্ড ভেঙে আমিও কারোর উপর ক্রাশ খেলাম। তো আমি যখন ওনাকে দেখছি তখনই আন্টি বলে উঠলেন, কি ব্যাপার নির্ভীক, কিছু বলবি বাবা? তার মানে ইনি আঙ্কেলের ছেলে? সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। সেই দিনই মনে প্রাণে নিজেকে একটাই বিশ্বাস করিয়েছিলাম যে উনি আমার ভাইয়া, শুধু আমার ভাইয়া, আর কিছু ভাবা যাবে না ওনাকে। আন্টির কথা শুনে উনি বললেন, হ্যাঁ মা, পাপা তোমাকে ডাকছে, কিছু একটা খুঁজে পাচ্ছে না? এতটুকু বলেই উনি ওখান থেকে চলে গেলেন। আর আন্টি যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার কাছে গিয়ে কি মনে করে আবার ঘুরে তাকালেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, ছাদের উপর কয়েকটা ফুলের মালা সহ ঝুড়ি রয়েছে, ঘর সাজানোর জন্য আনা হয়েছিল। আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি, তো একটু নিয়ে আসবি প্লিজ? এইভাবে বলছো কেন আন্টি? আমি নিয়ে আসছি। আন্টি মিষ্টি হেসে চলে গেলেন। আমিও ছাদের দিকে পা বাড়ালাম। ছাদের দরজা খুলে ফুলের ঝুড়ির কাছে গিয়ে ফুলগুলো তুলবো, তখনই পেছন থেকে কেউ বলে উঠল। এখানে কি করছো? কণ্ঠটা শুনে পেছন ফিরে তাকাতে দেখলাম নির্ভীক ভাইয়া দাঁড়িয়ে আছেন। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, ফুল নিতে এসেছি। তো নাম কি তোমার, আর আমাদের বাড়িতে কি করছো? ওনার কথা শুনে ভ্রু কুঁচকে এলো আমার। এটা কেমন প্রশ্ন? কিন্তু পরের মুহূর্তে মনে হলো উনি তো আমাকে চিনেন না, আর চেনার কথাও নয়। তাই আমি বললাম, আমার নাম শর্মী। উনি অবাক চোখে তাকালেন, তারপর বললেন, তুই শর্মী? এই পিচ্চিটা? ও মাই গড, ছোটবেলায় ও পেতনি ছিলিস আর এখনো পেতনি আসিস? আর 1 মিনিটও না দাঁড়িয়ে ফুলের ঝুড়িটা নিয়ে নিচে চলে আসলাম। এই মুহূর্তে ওনার সামনে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। ওনার সামনে থাকলে নির্ঘাত মুখ থেকে উল্টোপাল্টা কিছু বেরিয়ে যাবে, যেটা আমি একদমই চাই না, একদমই না। ছাদ থেকে নেমে এসে আন্টিকে ফুলের ঝুড়িটা দিয়ে নূপুরের সাথে ওদের বাড়ি ঘুরে দেখছি। ওদের বাড়িটা অনেক সুন্দর। আঙ্কেলের রুচির প্রশংসা না করে পারছে না। আমি যখন নূপুরের সাথে কথা বলতে ব্যস্ত, ঠিক তখনই কেউ নূপুরকে ডাকলো। পেছনে তাকিয়ে দেখলাম নির্ভীক ভাইয়া দাঁড়িয়ে আছেন। উনি কোনো রকম প্রণিতা না করেই বললেন, নূপুর, তোকে ছোট চাচ্চু অনেকক্ষণ ধরে স্মরণ করছে, তুই এখানে কি করছিস? যা তাড়াতাড়ি। ঠিক আছে, যাচ্ছি। আপু, তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু পরে আসছি। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। নূপুর চলে যেতে নির্ভীক ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালেন। ওনাকে দেখে কেমন জানি লাগছে আমার, খুব একটা সুবিধার লাগছে না। উনি চোখের ইশারায় আমাকে ওনার সাথে হাঁটতে বললেন। আমি চুপচাপ ওনার সাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর উনি বললেন, কোন ক্লাসে পড়িস তুই? 6-এ নাকি 7-এ নাকি প্রাইমারিতে? ওনার কথা শুনে ভ্রু কুঁচকে এলো আমার। আমাকে কি এতটাই ছোট বলে মনে হচ্ছে ওনার? উফ, কি বিরক্তিকর একটা লোক। আমি শক্ত গলায় জবাব দিলাম, এবার এসএসসি দিয়েছি, কিছুদিন পর কলেজে উঠব।
আমার কথা শুনে অবাক চোখে তাকালেন উনি। আরে এত অবাক হওয়ার কি আছে? উনি কিছু একটা ভেবে বিড়বিড় করে বলে উঠলেন। পারফেক্ট। কিছু বললেন? কই কি বললাম? আমি তো কিছু বলিনি। যাই হোক, আরেকবার আপনি করে বলো তো, তোর মুখ থেকে শুনতে জোশ লাগছে। আমি কিছু বলবো তার আগেই নূপুর রাগী গলায় নির্ভীক ভাইয়াকে বলল, ভাই, তুই তো বললি চাচ্চু নাকি আমাকে ডাকছে, কিন্তু চাচ্চু তো বললো আমাকে ডাকেনি। আমাকে শুধু শুধু ঘোরালি কেন? আমি কি বলছি যে চাচ্চু তোকে ডাকছে? আমি তো বলেছিলাম চাচ্চু তোকে স্মরণ করেছে। ডারফার। নূপুর কিছুক্ষণ ভেবে তারপর চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, ভাইয়া, তুই আমাকে 3 ইডিয়ট মুভির সে লাইব্রেরিয়ানের মতো বোকা বানালি। তোকে তো আমি... নির্ভীক ভাইয়া এতক্ষণে হাওয়া, ওনাকে আর পায়েকে। নূপুরও ওনার পেছনে পেছনে ছুটেছে, আর আমি ওদের দুষ্টুমি দেখে হাসছি। সত্যি এই ভাই বোনের সম্পর্কগুলো এমনই হয়। ঝগড়া, দুষ্টু, মিষ্টি, খুনসুটি এসব নিয়েই তো ভাই বোনের সম্পর্ক তৈরি হয়। সেদিনের পর থেকে আমার লাইফটা তেজপাতা। এই পর্যন্ত নির্ভীকের কাছ থেকে যতগুলো ঝাড়ি খেয়েছি, আজ পর্যন্ত আমার আব্বু আমায় এত ঝাড়ি দেয়নি। এইসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। হঠাৎ কারোর ডাকে ভাবনায় ছেদ পড়ল আমার। আমি পেছনে ঘুরে দেখি আন্টি দাঁড়িয়ে আছেন। আমি নিজের চোখের পানি মুছে ঠোঁটের প্লাস্টিকের হাসি ঝুলিয়ে আন্টির দিকে এগিয়ে যেতেই আন্টি বললেন, কিরে মা, এখনো ঘুমাসনি? আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়েছিস হয়তো। ঘুম আসছে না আন্টি? কেন? এই, তোর কি মন খারাপ? আমার ছেলেটার উপর খুব রাগ হয়েছে বুঝি? আর আমাকে আন্টি কি বলছিস? এখন থেকে আমায় মামনি বলে ডাকবি। আমিও তোর মাই হতে চাই, তাই না? ওনার এই রকম আদর মাখা কথা শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না। এতক্ষণ ধরে জমিয়ে রাখা রাগ, অভিমান, খারাপ লাগা সব অস্ত্র হয়ে ঝরে পড়তে লাগলো। মামনি মুচকি হেসে আমায় হাত ধরে টেনে নিয়ে খাটের ওপর বসিয়ে দিলেন। তারপর উনিও আমার পাশে বসে চোখ মুছিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি কান্নারত অবস্থায় বললাম, তোমার ছেলে খুব খারাপ জানো, সবসময় আমাকে কষ্ট দেয়। ওরে বাবা, আমার মেয়েটা দেখছি নির্ভীকের উপর খুব অভিমান করেছে, কিন্তু এর উপর রাগ করে নিজের ঘুম কেন নষ্ট করছিস? নে, শুয়ে পড় তো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর শোন, একদম কাঁদবি না। তোর এই কাঁদো কাঁদো মুখটা আমি আর দেখতে চাই না। এখন ঘুমিয়ে পড়, কাল সকাল উঠতে হবে তো। কাল আমরা সবাই বাড়ি ফিরে যাব, আর তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব। অনেক দিন হলো আমাদের বাড়িতে যাস না তুই। আমি কিছু বললাম না, চুপচাপ মামনির কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আর মামনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর রাজ্যের ঘুম এসে ঘিরে ধরলো আমায়। চোখ দুটো বন্ধ করে গভীর ঘুমে আচ্ছন্ন হলাম। সন্ধ্যা 7টা। নূপুরের ঘরে বসে টিভি দেখছি আমি আর নূপুর। ঢাকা থেকে ফিরেছি 2-3 ঘন্টা আগে। আর মামনি নিজের কথা অনুযায়ী ওনাদের বাড়িতে নিয়ে এসেছেন আমায়। এখানে এসেই নূপুরের ঘরে ঢুকেছি, এখনো পর্যন্ত একবারও বাইরে যাইনি। খাটের এক কোণে চুপচাপ বসে আছি। এই মুহূর্তে টিভিটাও বোরিং মনে হচ্ছে। নূপুর একের পর এক কথা বলেই যাচ্ছে, কিন্তু আমি কোনোটাকে ঠিক উত্তর দিচ্ছি না, শুধু হুঁহা করছি। ঠিক তখনই এখানে এসে উপস্থিত হলো আয়াত ভাইয়া। উনি নির্ভীক ভাইয়ার মেজ চাচ্চুর ছেলে, উনিও ডাক্তার। নির্ভীক আর আয়াত ভাইয়া সমবয়সী। নির্ভীক ওনার থেকে 1 মাসের বড়। আয়াত ভাইয়া আসার কিছুক্ষণ পরে কোথা থেকে নির্ভীক ভাইয়াও এসে উদয় হলেন। নির্ভীক এসে আমার সামনাসামনি অন্য পাশে বসলেন, আর আয়াত ভাইয়া বসলেন নূপুরের পাশে। নির্ভীক আমার দিকে তাকিয়ে আছে, আর আয়াত ভাইয়াও একবার আমার দিকে তাকাচ্ছে তো আর একবার নির্ভীকের দিকে তাকাচ্ছে। আয়াত ভাইয়ার এরকম তাকিতুকি করার মাঝে নির্ভীক বলে উঠলেন, কিচ্ছে আয়াত, এরম ভাবে এদিকে ওইদিকে তাকাচ্ছস কেন? এমনি টুকিটাকি করলে তো তোর ঘাড় ব্যথা করবে। চুপ থাক শালা, নিজে তো ঠুস কইরা চুপি চাপি বিয়া কইরা লাইলি, আর আমার কথাও তো একটু ভাবলিও না। যাওয়ার আগে তো একবার কইতে পারতি যে তোর বিয়া করার প্ল্যান আছে, তাইলে আমিও যাইতাম। জায়গা তুই তো বিয়ে করে ফেলি, আমারটা কবে হবে? আমি কবে পামু তারে? কার কথা বলছিস রে তুই? বুঝে না কার কথা কইতাছি? আমার মন তো ওই একজনের উপরই আটকে আছে, আর তাকে তো তুই ভালো করেই চিনিস, কিন্তু আহারে বেচারা, আর ঝগড়া হয়েছে নাকি রে? ফিকার নট, লেগে থাক, আবার ঠিক হয়ে যাবে। আয়াত ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। বুঝলাম ভাইয়া কার কথা বলছেন। হ্যাঁ মারু পারে,
তুই কই বোন? এইখানে আইসা দেখ, তোর আশিক তোর লাইগা মজনু হইয়া গেছে রে। আয়াত ভাইয়ার ফ্যাকাশে মুখটা দেখে এখন সেই লেভেলের হাসি পাচ্ছে আমার। বেচারা আমার বেষ্টুর জন্য পাগল না হয়ে যায়। আমি নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম, কয়দিন ধরে কথা বলো না ভাইয়া? 2 দিন। নির্ভীক ভাইয়া কিছু বলবেন তার আগেই কারোর গলার আওয়াজ শোনা গেল। আওয়াজ শুনে নির্ভীক ভাইয়ার ফেস রিয়াকশন পাল্টে গিয়েছে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। এটা নির্ভীকের বন্ধু ওই শানের গলার আওয়াজ। নির্ভীক তো বলেই বসলেন, এই আহম্মকটা এখন আমাদের বাড়িতে কেন আসছে আবার? সেটা বাইরে গেলেই বুঝতে পারবো, চল যাই। সবাই আমাকে রেখে বাইরে চলে গেল। যাবার আগে নির্ভীক বলে গেলেন, ভুল করেও যেন ওই শানের সামনে যাবি না। আমিও ভাবছিলাম শান ভাইয়ার সামনে যাব না, কিন্তু নির্ভীকের কথাই জেদ চেপে বসলো। আমি তো এখন বাইরে যাবই, উনি কেন আমায় যেতে বারণ করলেন? যেই ভাবা সেই কাজ। গুটি গুটি পায়ে বাইরে চলে এলাম। বাইরে আসতেই শান ভাইয়া অবাক চোখে তাকিয়ে বললেন, হেই শর্মি, তুমি নির্ভদের বাড়িতে কি করে? তোমরা কি রিলেটিভ? শান ভাইয়ার কথা শুনে নির্ভীক আমার দিকে তাকালেন। আমাকে দেখে উনি রাগে আগুন হয়ে গেলেন। তাতে আমার কি? আমি কি ওনাকে ভয় পাই নাকি? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। শান ভাইয়া এখনো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার আয়াত ভাইয়া বললেন, ইউ আর রাইট শান। ও আমাদের আত্মীয়, অনেক গভীর আত্মীয়তা আমাদের, তাই না ভাবি? কি ভাবি মানে কি? হ্যাঁ শর্মি। শান ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। এদিকে নির্ভীক বারবার ইশারা করে আমাকে ভেতরে যেতে বলছেন। আমি ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলাম। উনি যে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছেন সেটা ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারলাম। হঠাৎ মনে হলো আমি হাওয়ায় আসছি। আশ্চর্য, কিছু করবার বুঝলাম নির্ভীক আমাকে করে তুলে নিয়েছে। আচমকা টাল সামলাতে না পেরে ওনার গলা জড়িয়ে ধরলাম। আমি অবাক, কিন্তু ওনার চোখের দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম আমি। উনি সোজা আমাকে নিয়ে ছাদের দিকে পা বাড়ালেন। আমি কয়েকটা শুকনো ঢোক গিললাম। উনি ছাদে নিয়ে গিয়ে ধপ করে নামিয়ে দিলেন আমাকে। তারপর জোরে চিৎকার করে বললেন, তোকে বলেছিলাম না শানের সামনে যাবি না? বলিনি আমি? আজ তো তুই শেষ। আল্লাহ, এবার আমার কি হবে? যেভাবে রেগে আছে তাতে তো মনে হচ্ছে চোখ দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেবে আমায়। আমি কয়েকটা ঢোক গিলে পেছন দিকে পেছাতে লাগলাম। আম্মু গো, আজ তোমার মেয়েটা শহীদ হয়ে যাবে গো। এখন যে আমার সাথে ঠিক কি হবে সেটা খুব ভালো মতোই আন্দাজ করতে পারছি আমি। এরকম আগেও ঘটেছে কি না ভয়ে ভয়ে ভাবতে লাগলাম সেই দিনের কথা। তখনই আমি কলেজে উঠেছি। মারুফার সাথে লাইব্রেরি থেকে বই হাতে বের করছিলাম আমি। ঠিক তখনই কোথা থেকে শান ভাইয়া এসে সামনে দাঁড়ালো। হঠাৎই এইভাবে সামনে চলে আসায় কিছুটা দূরে সরে গেলাম। আর একটু হলেই ধাক্কা লেগে যেত। ওনার দিকে তাকাতেই মেজাজটা খারাপ হয়ে গেল আমার। নির্ভীকের বেশিরভাগ বন্ধুকেই আমি চিনি, সবাইকে বেশ ভালো মেন্টালিটিরই মনে হয়। ব্যতিক্রম শুধু শান ভাইয়া, কেমন যেন গায়ে পড়া স্বভাবের। একে আমি যথাসম্ভব এড়িয়ে চলি, কিন্তু কেউ যেতে সামনে আসলে পারে তাকে তো আর এড়িয়ে যাওয়া যায় না। শান ভাইয়া দাঁত কেলিয়ে বললেন, হেই পিচ্ছি, কেমন আছো? মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বললাম, জি ভালো আছি ভাইয়া। আপনি কি কিছু বলবেন? না মানে এই সময় এখানে, তাও আবার প্রায় দৌড়েই আসলেন, তাই বলছিলাম এখানে কোনো কাজ ছিল কি না? না, কেন? কাজ না থাকলে আসতে পারি না বুঝি? তা কেন হবে? এটা তো সরকারি কলেজ, যখন তখন যে কেউ আসতে পারে। যাই হোক ভাইয়া, আমার না ক্লাস আছে, আমি আসছি। ওখান থেকে হেঁটে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছি আর ভাবছি ইনডাইরেক্টলি যে পিঞ্চটা করেছি তাতে আর জীবনেও আমার সাথে কথা বলবে না। কিন্তু মুহূর্তে আমার ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে আবারও সামনে এসে দাঁড়ালেন শান ভাইয়া। আচ্ছা, এই লোকটার আত্মসম্মানবোধ বলে কিছুই নেই নাকি? যত সব। জানি আমাকে এড়িয়ে যাচ্ছ, কিন্তু বেশি দিন এটা পারবে না। আমি মাথা তুলে তাকাতে দেখি নির্ভীক ভাইয়া রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওরে সর্বনাশ, উনি এখানে কেন? ওনার তো রাজশাহীতে থাকার কথা। এইভাবেই রাগী লোকে কেন তাকিয়ে আছে আমার দিকে? আমি আবার কি করলাম? আমি নির্ভীকের দিকে তাকিয়ে এসব ভাবছি। শান ভাইয়ার কোনো কথাই কানে ঢুকছে না আমার। এর মাঝে কখন যে শান ভাইয়া আমার হাত ধরেছে আমি বুঝতেই পারিনি। শান ভাইয়া হয়তো নিচে হাঁটু ঘিরে বসেছিলেন, কিন্তু আমার তো সেই দিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ নীলা এসে আমাকে টেনে ক্লাসে নিয়ে এলো। ডেস্কে বসার পর বলল,
ওই তোর খেয়াল কোন জায়গায় আসিল রে? ওই পোলা তোর হাত ধরছিল আর তুই চুপচাপ খাড়াই আসিলি? আমি নীলার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। ওই আহাম্মক আমার হাত ধরেছিল। কোনো রকমের নীলাকে ম্যানেজ করলাম, কিন্তু আমার জন্য যে যমরাজ অপেক্ষা করছিল সেটা তখনও জানতাম না। ক্লাস শেষে বের হতেই কেউ আমার হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। আচমকা কিছু বুঝে উঠতে পারছিলাম না। রুমটা দেখে বুঝলাম এটা প্র্যাকটিস রুম, আর এই রুমটা সাউন্ড প্রুফ, যাতে ক্লাসে কোনো অসুবিধা না হয়। হঠাৎই করেই কারোর শব্দে পেছনে ঘুরে তাকালাম। নির্ভীক দাঁড়িয়ে আছে, ওনার চোখ মুখে দিয়ে যেন আগুন বের হচ্ছে। হঠাৎ এমন রাগের কারণ বোধগম্য হচ্ছে না আমার। উনি একদম আমার মুখের সামনে এসে দাঁতে দাঁত চেপে বললেন, তুই শানের সাথে এত হেসে হেসে কথা বলছিলি কেন? হ্যাঁ, খুব ভালো লাগে তাই না? খুব ভালো লাগে ওর সাথে কথা বলতে, ওর হাত ধরতে। এই তোর সাহস কিভাবে হয় ওর সাথে কথা বলার? তোকে আমি বারণ করেছিলাম না শানের সামনে যেতে? তোকে বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে? তাহলে কেন গিয়েছিলি বল? আমি আমতা আমতা করে বললাম, আমি কি ওনার সামনে গিয়েছিলাম নাকি? উনি তো নিজেই তো আমার সামনে এসেছিলেন। এতটুকু বলতেই দিলেন এক ধমক। ও সামনে আসলেই কথা বলতে হবে, হাত ধরতে হবে না? তোকে এভাবে ছাড়া যাবে না। কোন হাত ধরেছিল ও? এই ডান হাতটা বল। উত্তরে আমি শুধু মাথা নাড়ালাম। আমার হাতটা উনি যথেষ্ট জোরে চেপে রেখেছেন। ব্যথা লাগছে আমার, কিন্তু কিছু বলতেও পারছি না। সব কথাগুলো গলার মধ্যে এসে দলা পাকিয়ে যাচ্ছে। এরই মাঝে আমার হাতটা কামড়ে ধরেছেন। এতটুকু মনে পড়তেই কয়েকটা শুকনো ঢোক গেলাম। আমার বাম হাতটা ডান হাতের উপর চলে আসলো। সেই দিন আমার হাতে কি হালটাই না করেছিল উনি। হাত কেটে রক্ত বের হয়েছিল, এখনো জায়গাটা হালকা চিহ্ন আছে। আজ আবার সেরকম কিছু করবে না তো? উনি শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। আমার তো ভয়ে জান যায় অবস্থা, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি আমাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। আমি যেন ফ্রিজড হয়ে গেছি। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? ওনার কাছ থেকে এরকম ব্যবহার একদমই অপ্রত্যাশিত। উনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, তুই কি ভেবেছিলি আমি ওই দিনের মতো তোর হাতে কামড় দিব? তুই চাইলেও আর সেরকম কিছু করতে পারবো না, কারণ তোর কিছু হলে আমাকে ভুগতে হবে। আমার প্রিয় আম্মাজান আমার জীবন তো সমাধি দিয়ে দিবে। আমি মাথাটা ডান দিকে ঘোরাতে দেখলাম মামুনি মুচকি হেসে সিঁড়ি দিয়ে নামছেন। তো মামুনির কথা ভেবে উনি এরকম বললেন, আর আমি কি না ভাবলাম, ধুর, আচ্ছা ধরবার ছেলে তো। মামুনি চলে যেতেই আমি ওনাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। মেজাজ চরম বিগড়ে গিয়েছে। আমি রাগি চোখে ওনার দিকে তাকালাম, কিন্তু এতে ওনার কোনো ভাবান্তর হলো না বলে মনে হলো। উনি নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। মন তো চাইছে এই মুহূর্তে একে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিই। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। আমি এবার উল্টো দিকে ফিরে সিঁড়ির দিকে হাঁটা দিলাম। উদ্দেশ্য নিচে গিয়ে মামুনির কোলে মাথা দিয়ে ঘুমানো, কিন্তু সেটার হলো কই। কিছু দূর এগোতেই হাতে টান পড়ল। আমি আমার হাত মোচড়ামুচড়ি করছি, কিন্তু হাত ছুটাতে পারছি না। হঠাৎ উনি হ্যাঁচকা টান দিয়ে আমার হাত দুটো পেছনের দিকে মুড়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলেন। আমি নিচের দিকে তাকিয়ে ছোটার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ওনার মতো হাতির হাত থেকে ছোটার আশা আমার মতো বাচ্চা মেয়ের পক্ষে যে নেহাতি দুর্দশা, সেটা খুব ভালো করেই বুঝতে পারছিলাম। তাই নড়াচড়া বন্ধ করে চুপ করে রইলাম। গতবারের মতো এবারও ওনার রাগ এসে আমার হাতের উপরই পড়ল। উনি একটু জোরেই বললেন, একদম নড়াচড়া করবি না বলে দিলাম। এত জোর পাচ্ছিস কোথা থেকে? কাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছু কি মুখে তুলেছিস বলে তো মনে হয় না। তাহলে এত জোর আসছে কোথা থেকে? আমি একটু নিচে যাচ্ছি, ফিরে না আসা পর্যন্ত এখান থেকে এক পাও নড়বি তো খুন হয়ে যাবি বলে দিলাম। একদম চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো এইখানেই থাকবি। বলেই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, আর আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। হাত দুটো সামনে এনে দেখলাম পুরো লাল হয়ে গেছে। এত খারাপ কেন এই মানুষটা? খালি আমার সাথে এমন কেন করেন উনি? কই, নূপুর যখন শান ভাইয়ের সাথে কথা বলে তখন তো উনি কিছু বলে না, তাহলে আমার সাথেই বা কেন? আব্বু প্লিজ আমাকে নিয়ে যাও না এখান থেকে, তোমাকে বড্ড বেশি মিস করছি আমি। এরই মাঝে উনি আমার হাত ধরে টেনে নিয়ে ছাদের রেলিংয়ের পাশে বসিয়ে দিলেন। ওনার হাতে একটা খাবারের প্লেট। উনি সুন্দর করে ভাত মাখিয়ে হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলেন। আমি মুখ ঘুরিয়ে নিলাম, যার অর্থ আমি খাবো না। কিন্তু পর মুহূর্তে ওনার ধমক শুনে খেতেই হলো। উনি খুব যত্ন সহকারে আমাকে খাইয়ে দিচ্ছেন, মাঝে মাঝে নিজেও খাচ্ছেন।
এখন ঢং করে খাওয়ানো হচ্ছে। আর কিছুক্ষণ আগেই তো খাওয়ার শেষে প্লেটটা সাইডে রেখে হাত মুখ মুছে সোজা শুয়ে পড়লেন। আমি হকচকিয়ে গেলাম, বললাম, আরে আরে কি করছেনটা কি আপনি? চুপ, একদম চুপ। ঘুম পাচ্ছে আমার, ঘুমাতে দে, একটাও কথা বলবি না। ঘুম পেয়েছে তো নিজের ঘরে গিয়ে ঘুমান, এখানে কেন? উনি চোখ বন্ধ করেই বললেন, দেখ, এখন কেন কথা বলবি না তুই? কাল রাতে ঘুম হয়নি আমার, এখন সেই লেভেলের ঘুম আসছে, তাই বলছি একদম চুপ করে বসে থাক। আর এত নড়াচড়া করছিস কেন তুই? একদম নড়াচড়া করবি না, এভাবেই বসে বসে মাথায় হাত বুলিয়ে দে, না হলে আমি যে কি করব বুঝতেই পারছিস। ওনার কথাই ঠিক কি রিয়াকশন দেবো ঠিক বুঝতে পারছি না আমি। কি অদ্ভুত, হুটহাট করে কি করে বসে নিজেও জানে না। আমি ভয়াতুর দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আবারও চোখ বন্ধ করেই বললেন, তুই নিশ্চয়ই এমন কিছু চাস না, তাই চুপচাপ যা বলছি কর। চুলগুলো টেনে দে প্লিজ, ভালো লাগছে না, না হলে। এই না 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 না, দিচ্ছি তো, মানে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো। আমি চুপচাপ ওনার মাথায় হাত বোলাতে লাগলাম আর উনি বললেন, গুড মাই ফুট। উনি আরামসে এখানে ঘুমাবে আর আমি কি করব? কি নাই উগান্ডার প্রেসিডেন্টের চুল টেনে দেব? ইচ্ছে তো করছে এই সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলি। বেটা ইবলিস, এর মধ্যে উনি ঘুমিয়ে পড়েছেন। বাবা, সো ফাস্ট। হ্যাঁ, হঠাৎ ওনার ঘুমন্ত মুখটার দিকে চোখ পড়লো আমার। কি নিঃশ্বাস লাগছে ছেলেটাকে। ঘুমালেও বুঝি কাউকে এত বেশি সুন্দর লাগতে পারে, নাকি আমার কাছে এরকম লাগছে? মাঝে মাঝে হিংসে হয়, খুব বেশি হিংসা হয়। ছেলেটা কেন এত সুন্দর হবে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। আল্লাহ, হঠাৎই টের পেলাম উনি কাঁপছেন। ঠান্ডা বাতাস বইছে, কাঁপাটা স্বাভাবিক। আমি নূপুরকে ফোন করে একটা চাদর আনতে বললাম। কিছুক্ষণ পর নূপুর এলো। ওনাকে এইভাবে দেখে মনে হয় একটু বেশি অবাক হয়েছে নূপুর। পুরো হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম, কিছু বলবে? না ভাবি, কিছু না। নূপুর হাসতে হাসতে চলে গেল। এবার আমার লজ্জা লাগছে। নূপুর কি ভাবলো? এই ছেলের জন্য আর কত কিছু যে হবে কে জানে। সেই প্রথম দিন থেকে কোনো না কোনোভাবে আমাকে অপ্রস্তুত অবস্থায় ফেলাই যেন এর অভ্যাস হয়ে গিয়েছে। ধুর, ভালো লাগে না। এখন একটা কথা আমার মনে খুব তীব্রভাবে নাড়া দেয়, আর সেটা হলো আমি কেন যে সেদিন নির্ভীক ভাইয়াদের বাড়িতে এসেছিলাম। না আসলেই ভালো হতো, না নির্ভীক ভাইয়ার সাথে আমার দেখা হতো, আর না আমার সাথে এত কিছু ঘটতো। এই 3 বছরে আমি ঠিক কি কি সহ্য করেছি সেটা শুধু আমিই জানি। আবার ভাবতেও লাগলাম অতীতের কথা। চাচ্চুর বিয়ের সব কাজ শেষ হওয়ার আগেই বাড়ি ফিরে এসেছিলাম আমি, আম্মু আর আমার ছোট বোন সৌমি। ফিরে আসার কারণটা ছিল আমার বোন ও বেশি লোকজনের মাঝে থাকতে অভ্যস্ত নয়, আর প্রচণ্ড রকমের জেদে। একবার যেটা বলবে সেটাই করতে হবে, না হলে পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতে ওর খুব বেশি সময় লাগে না। তাই ওর কথা শুনেই আব্বু আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমিও খুশি মনে বাড়ি ফিরে এসেছিলাম। ভেবেছিলাম যাক, বাঁচা গেল, আর কোনো দিনই ওই নির্ভীক নামক রাক্ষসটার সামনে যেতে হবে না। আমি তো আর কখনোই ওই বাড়িতে যাবই না। কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল, সেটা জানতাম না আমি। ভাগ্য নামক বস্তুটা যে কখনই আমার সহায় হয় না সেটা ভুলেই গিয়েছিলাম আমি। খুশি মনে ঘুমিয়ে গিয়েছিলাম সেদিন, কিন্তু রাতটা শেষ হওয়ার সাথে সাথেই আমার খুশিও শেষ হয়ে গেল। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখলাম তাতে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। উঠোনে একটা চেয়ার পেতে বসে আছেন নির্ভীক ভাইয়া, আর ওনার সামনেই বসে আছে, ওনার সাথে কথা বলছেন আমার এই শ্রদ্ধেয় আব্বাজান। আমি হাঁ করে তাকিয়ে আছি। আচ্ছা, নির্ভীক ভাইয়া কি সত্যি এসেছেন নাকি আমি ভুল দেখছি? জানার জন্য নিজের হাতে একটা চিমটি কাটলাম। না, ব্যথা তো পেলাম, তার মানে এটা সত্য। কিন্তু এই 7 সকালে আমাদের বাড়িতে আসার কারণটা কি হতে পারে সেটাই তো বুঝলাম না। আব্বু তো বলতো নির্ভীক ভাইয়া আমাদের বাড়িতে আসতে চায় না, তাহলে আজ হঠাৎ আসার কারণটা কি হতে পারে? এসব ভাবনার মাঝেই ডাক পড়ল। আম্মু বেশ জোরেই বলল, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? এখানে আয়, দেখ নির্ভীক এসেছে, ওকে ভেতরে নিয়ে যা। আর তোর বাপকেও বলে হাই, ছেলেটা এসেছে, কিসের একটু ঘরে নিয়ে গিয়ে বসাবে তা না, গল্প করতে বসে গিয়েছে। যা, ওকে নিয়ে যা। ওনাকে ঘরে নিয়ে বসা? উনি কি ছোট বাচ্চা নাকি যে ওনাকে নিয়ে যেতে হবে? নিজের মনে বিড়বিড় করতে করতে ওনার সামনে গিয়ে সালাম দিয়ে বললাম, এখানে রোদের মধ্যে বসে না থেকে ভেতরে চলুন, ফ্যানের হাওয়া খাবেন। নির্ভীক ভাইয়া উঠে দাঁড়ালেন, তারপর আমার পেছন পেছন ভেতরে আসলেন। উনি এসে সোজা আমার রুমে গিয়ে খাটের উপর আরাম করে বসলেন। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আম্মু এসে নির্ভীক ভাইয়াকে খাওয়ানো শুরু করলেন।
আম্মু নির্ভীক ভাইয়ার সাথে কি সুন্দরভাবে কথা বলছে, অথচ আমি নামক যে আছি সেটা আমার চোখেই পড়ছে না। আম্মুর ছেলেদের প্রতি দুর্বলতা একটু বেশি, কারণ আমার কোনো ভাই নেই। তাই নির্ভীক ভাইয়ার ভাগে যে আমার থেকে কয়েক গুণ বেশি ভালোবাসা জুটবে সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি আমি। এই ছেলেটা এসেই আম্মুর ভালোবাসায় ভাগ বসিয়েছে। এরপর না জানি কি করবে, আল্লাহ পাকি জানে। আমি শুধু চেয়ে চেয়ে দেখছি আম্মু নির্ভীকের পুরো জামাই আদর করছে আর উনি দাঁত কেলিয়ে হাসছেন। উফ, অসহ্যকর। কলেজে এসে ক্লাসরুমে বসে আছি আমি। মারুপা এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সাবজেক্ট আলাদা, তাই আর দেখা হয়নি। কিছুক্ষণ পর নীলাও চলে এলো। ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে নীলা বলল, চল না একটু বাইরে থেকে হেঁটে আসি, কিছুক্ষণ পর তো ক্লাসে আটকে যাব। 3 ঘন্টার আগে আর বের হতে পারবো না। ওর কথা অনুযায়ী ঘোরাঘুরি করার জন্য বাইরে এলাম। ক্লাসরুমে বসে থাকতে একদমই ভালো লাগছিল না আমার, আর একবার ক্লাস শুরু হলে বের হওয়াটা স্কোপই থাকে না, তাই চলে এলাম। বাইরে এসেই মারুফার সাথে দেখা হয়ে গেল। 3 জন মিলে ক্যাম্পাসের মধ্যে হাঁটাহাঁটি করছি। ঠিকঠাকই চলছিল সব, কিন্তু মাঝে হুট করেই নীলা বলে উঠল, ওয়াও, ছেলেটা কত সুইট ইয়ার। দোস্ত, আমি তো ক্রাশ খাইছি। নীলার কথা শুনে তেমন কোনো হেলদোল হলো না আমার, কারণ ক্রাশ খাওয়াটা ওর জন্মগত অভ্যাসই বলা চলে। যখন তখন যার তার ওপরই ক্রাশ খায় এই মেয়ে। এই বিষয়টাতে তেমন ভ্রুক্ষেপ করলাম না, কিন্তু কিছুক্ষণ পর যখন মারুফা বলল, এত সুন্দর কোনো ছেলে হয় নাকি দোস্ত? আমার তো মনে হচ্ছে আমি ক্রাশ খাইছি। এবার আমি অবাক না হয়ে থাকতে পারলাম না। মারুফার মতো মেয়ে কারোর উপর ক্রাশ? যে নাকি ক্রাশ নামক বাঁশ থেকে সবসময় দূরত্ব বাজিয়ে চলে, সেই আজ কারো উপর ক্রাশড। এবার তো ছেলেটাকে দেখতেই হচ্ছে। মারুফার তো এই ক্রাশ রোগ ছিল না, তার মানে নিশ্চয়ই ছেলেটা কি মারাত্মক রকমের সুন্দর নাকি? ছেলেটাকে দেখার জন্য নীলা আর মারুফার দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকালাম। যাকে দেখলাম তাকে দেখে আমার চোখ কপালে উঠে গেল। ছেলেটা আর কেউ নয়, নির্ভীক ভাইয়া। হোয়াইট কালার শার্ট, এর উপর ব্লু ব্লেজার, ব্লু প্যান্ট, বাম হাতে ব্যান্ডেড ঘড়ি, ডান হাতে সানগ্লাস নিয়ে বাইকের সাথে হেলান দিয়ে ঘোরাচ্ছে। সিল্কি চুলগুলো কপালের উপর পড়ে আছে। আগের দিন তো ক্লাস খেয়েছিলাম। যদি ওনার চেহারার মতো মনটাও সুন্দর হতো তাহলে আজ নির্ঘাত প্রেমে পড়ে যেতাম। কিন্তু উনি যে ঠিক কতটা ভয়ানক সেটা আমিই জানি। কিন্তু উনি এখানে কিভাবে আর কেন? তবে কি উনি ছুটি পেয়েছেন নাকি? হ্যাঁ, তাই হবে, না হলে উনি পড়াশোনা বাদ দিয়ে এখানে আসতেন না নিশ্চয়ই। এইদিকে মারুফার নীলা এখনও ওনার দিকে তাকিয়ে আছে। আশেপাশে খেয়াল করে দেখলাম কলেজের প্রায় সবগুলো মেয়েই রসগোল্লার মতো চোখ বানিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে নেবে। মুহূর্তে মেজাজটা খারাপ হয়ে গেল আমার। এইভাবে তাকিয়ে থাকার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। জীবনে কি কখনো সুন্দর ছেলে দেখে নাই? কিন্তু আমার হঠাৎ এত রাগ কেন হচ্ছে? ওরা যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি? আমার রাগা উচিত নয়, একদমই উচিত নয়। উনি আমাকে দেখে একটা সুইট স্মাইল দিলেন। ওনার হাসি দেখে রাগটা আরও বেড়ে গেল। ওনার পেছন থেকে আয়াত ভাইয়া বের হলেন। ওনাকেও মাশাআল্লাহ ভালোই কিউট লাগে। ক্লাস টাইম হওয়ায় সবাই ক্লাসে চলে এলাম। পুরো ক্লাসে নীলা নির্ভীক ভাইয়ার কথাই বলছে। ছেলেটা এত কিউট কেন, হ্যান ত্যান। ইচ্ছে তো করছিল ঠ্যাঁটাই একটা চড় মারি। আর এইসব আমি কিভাবে জানবো? কিন্তু হাজার হলেও বান্ধবী তো। নীলার বক বক শুনতে শুনতে ক্লাস শেষ হলো। ক্লাস শেষে বাইরে বের হতেই ঘটলো আর একটা ঘটনা। মারুফা আয়াত ভাইয়ার সাথে সেই ঝগড়া বাঁধিয়ে বসেছে, আর নির্ভীক ভাইয়া মাথায় হাত দিয়ে ওদের ঝগড়া দেখছে। এই মারুফার আবার কি হলো? আয়াত ভাইয়ার সাথে এরকম ঝগড়া বা করছে কেন? ব্যাপারটা বোঝার জন্য ওদের দিকে এগিয়ে গেলাম আমি আর নীলা। মারুফার কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, ও এরকম ঝগড়া করছো কেন? কিন্তু কে শোনে কার কথা? ও তো ঝগড়াই ব্যস্ত। এই দুজনের কোনো হেলদোলি দেখা গেল না। এক প্রকার বাধ্য হয়ে নির্ভীক ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। আমি একবার মারুফার দিকে আর একবার আয়াত ভাইয়ার দিকে তাকিয়ে আবার ওনার দিকে তাকালাম। তারপর বললাম, একটু আগে এখানে কি হয়েছিল ভাইয়া? ওরা এরকম ইঁদুর বিড়ালের মতো ফাইট করছে কেন? মারুফার ব্যাপারটা একটু হলেও আন্দাজ করতে পারছে, কিন্তু আয়াত ভাইয়া উনি তো এমনভাবে ঝগড়া করেন না। তাহলে এই মেয়েটা তোর ফ্রেন্ড? এই জন্যই এমনভাবে ঝগড়া করছে? তোরই তো বান্ধবী, তোর মধ্যনই তো হবে। এই লোকটা এমন কেন? আমি একে বলছি কি আর ইনি আমাকে উত্তর দিচ্ছে কি? আমি একটু রাগী গলায় বললাম, ফালতু কথা বাদ দিয়ে যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দিন। এরা এইভাবে ঝগড়া কেন করছে সেটা বলুন।
বাবা, সাহস বেড়ে গিয়েছে মনে হচ্ছে। আমাকে ধমকাচ্ছিস তুই? আচ্ছা বাদ দে, আয়াতের মনে হয় তোর বান্ধবীকে মনে ধরেছে, তাই হয়তো কথা বলতে গিয়েছিল আর কি, তারপরে এমন চিল্লাচিল্লি শুরু হয়েছে। আমি তো ভাবছি আয়াতের কথা, ও তো এমনভাবে কখনো ঝগড়া করে না, আজ এত বলি কিভাবে ফুটছে কে জানে। আমি ওনাকে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে পেছন থেকে মারুফা এসে বলল, দোস্ত, এই ছেলেটাকে একটা শিক্ষা দে তো। সে কখন থেকে আমার পেছনে পড়ে আছে, একে বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না। আরে ক্যাডবেরি, শর্মি আমায় কিছু বলবে না, ও তো তোমার সাইডে, তাই আমাকেই সাপোর্ট করবে, তাই না আপি? তুমি বরং নিজের কথা ভাবো। ওরে বাপরে, এ তো দেখি সুপার ফাস্ট, এর মধ্যে নিকনেমও দিয়ে ফেলেছে। আমি আয়াত ভাইয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম। আমার এরকমভাবে তাকানো দেখে আয়াত ভাইয়া অনুনয়ের দৃষ্টিতে তাকালেন, হয়তো বোঝাতে চাইছে, প্লিজ আপুটা ভালো, তোমার বান্ধবীটাকে একটু বোঝাও না। দেখো না, আমি সকাল থেকে পেছনে পড়ে আছি, অথচ আমায় পাত্তা দিচ্ছে না। এখন তুমিই একমাত্র ভরসা। আমি বাঁকা হেসে বললাম, আরে ওয়াও ভাইয়া, আপনি তো দেখছি দারুণ ফাস্ট, একদিনে ক্যাডবেরি ডেকে ফেললেন, না জানি ফিউচারে কি হবে। দেখলাম মারুফা আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে, আর নীলা বেচারি মাথায় হয়তো কিছুই ঢুকছে না। ও আমাদের দিকে কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে। ও আমার দিকে এগিয়ে এলো, হয়তো আমাকে কিছু বলতে চাইছিল। তার আগে নির্ভীক ভাইয়া আমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিলেন, তারপর বললেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাবের হাড্ডি হওয়ার কোনো মানেই হয় না। এবার চল, আম্মু তোকে নিয়ে যেতে বলেছে, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, আর পারবো না। এবার চল, আর এদের এখানে ছেড়ে দে, আয়াতের ঝামেলা আয়াতকে বুঝতে দে। আমি নিজের হাত ছাড়িয়ে বললাম, আমি যাব না আপনাদের বাড়িতে। উনি রাগী গলায় বললেন, যাবি না তো? আম্মু ডেকেছে আর তুই যাবি না? আম্মু তোকে কত ভালোবাসে, আর তোর কাছে তো আম্মুর কথার কোনো গুরুত্বই নেই। ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি। বলেই উনি বাইকে গিয়ে বসলেন। আচ্ছা, আন্টিকে সত্যি ডেকেছেন না, কিন্তু এখন কেন ডাকতে যাবেন? এখন তো ডাকার কথা না, নির্ঘাত এটা ওনার চালাকে। তাই হবে, যাও, আমি যাচ্ছি না। কিন্তু আন্টি যদি সত্যিই ডেকে থাকে তাহলে আমি না গেলে তো কষ্ট পাবে, তাছাড়া উনি ডাকবেন আর আমি যাবো না, ব্যাপারটা বেয়াদবি হয়ে যাবে তো। বাইকের আওয়াজে ঘোর কাটলো আমার। 7-5 না ভেবে দৌড়ে গিয়ে ওনার বাইকে উঠে বসলাম। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। এর আগে আব্বু আর আদভিক আঙ্কেল ছাড়া আর কারোর বাইকে উঠিনি এখনো। এখানে আমি অস্বস্তিতে মরে যাচ্ছি, আর উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। ওনার মধ্যে অস্বস্তির ছিটে ফোটাও নেই, একদম স্বাভাবিকভাবেই আছেন উনি। আমার দিকে তাকিয়ে সানগ্লাস পরে বললেন, ধরে বস, না হলে পড়ে যাবি। আমি কিছু বললাম না। আমি কেন ওনাকে ধরতে যাব? আমি মোটেও ধরবো না। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক না কেন আমি ওনাকে ধরবো না, কিছুতেই না। কিন্তু এই প্রতিজ্ঞাটাও বেশিক্ষণ স্থায়ী হলো না। আচমকা বাইক চলতে শুরু করায় আমি পড়ে যাচ্ছিলাম। নিজেকে বাঁচানোর জন্য আমি ওনার কাঁধটাকে খামচে ধরলাম, আর উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। বাইক চলতে শুরু করলো আপন গতিতে। কলেজ থেকে বের হওয়ার এক মুহূর্তে দেখলাম সকলে আমাদের দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। মারুফার মুখটা শুকিয়ে গিয়েছে বেচারি, এখন আয়াত ভাইয়ার টর্চার সহ্য করবে, আর নীলা তো পুরাই থম মেরে দাঁড়িয়ে আছে। আর আমি ভাবছি, কোন মায়েনকার চিপায় পড়লাম। নিজের ইচ্ছায় কোনো মূল্য নেই, না জানি আর কতদিন এই ফাঁসাদে থাকতে হবে কে জানে। তারপরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। নির্ভীক ভাইদের বাসায় গিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম। আমি গিয়ে দেখলাম আন্টি রান্না করছেন। আমি পেছন থেকে আন্টিকে জড়িয়ে ধরে বললাম, আন্টি তুমি ঠিক আছো তো? হঠাৎ আমাকে নিয়ে আসলো যে? আন্টি মুচকি হেসে বললেন, আমি একদম ঠিক আছি আম্মু। সেই নিহালের বিয়ের সময় এসেছিলি, তারপর তো তোকে পাওয়াই দেয়, তাই আজ নির্ভীককে বললাম তোকে যেন নিয়ে আসে। তোকে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু তুই রান্নাঘরে কেন এসেছিস? যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আর ভুলেও রান্নাঘরে ঢুকবি না, এখানে প্রচুর গরম, তোর কষ্ট হবে মা। এতটুকু বলেই আন্টি আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। আন্টি আমার এত বেশি কেয়ার করে যে মাঝে মাঝে এনাকে আমার নিজের মা মনে হয়। একটুখানি রান্নাঘরে ঢুকেছি কি ঢুকিনি, তাতেই রান্নাঘর থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? নাকি গরমে আমার খুব কষ্ট হবে তাই। আর আমার আম্মু সারাদিন কানের কাছে এটাই বলতে থাকে, আমি নাকি রান্নাঘরে ঢুকেই না, একটা কাজও পারি না। আমার শাশুড়ি মা নাকি আমায় এর জন্য অনেক কথা শোনাবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ, তুমি আমার আম্মুকে কেন আন্টির মতো বানালে না?
আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আন্টি বলল, কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা বাইরে যা। কেন বসতে পারছিস না? এখানে প্রচুর গরম, আগুনের তাপে তোর অনেক কষ্ট হবে। আমি আন্টির কাছে গিয়ে বললাম, ওফো আমার সুইটি আন্টি, এইটুকু গরমে আমার কিচ্ছু হবে না। আর তুমি এখন যাই বলো না কেন, আমি এখান থেকে এক পাও নড়ছি না। তার থেকে বলো কি রান্না করছিলে, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। কিন্তু কে শোনে কার কথা? আন্টি বারবার আমাকে বোঝাচ্ছে এখান থেকে চলে যেতে, কিন্তু আমি নাছোড়বান্দা কিছুতেই যাচ্ছি না। শেষে আমার সাথে না পেরে চুপ করে গেলেন। আমিও নিজের মতো করে আন্টিকে সাহায্য করতে লাগলাম। আন্টি যে আমার দিকে বিস্ময় মাখা দৃষ্টিতে তাকিয়ে আছে, সেটা আমি ওনার দিকে না তাকিয়েই বুঝতে পেরেছি। এক পর্যায়ে আন্টিকে জিজ্ঞেস করেই ফেললাম, কি হলো আন্টি, আমি কি সব কাজ উল্টোপাল্টা করে ফেলেছি? নাহলে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? দেখো আমার কিন্তু ভয় লাগছে। একদম না, তুই সব একদিন ঠিকঠাক হবে। তুই দেখে নিস, একদিন সব ঠিকঠাক হবে। আমি তো অবাক হচ্ছি, তুই এত সুন্দর করে সব কাজ করেছিস কি করি? আমি তো ভেবেছিলাম তোর মা তোকে কিছুই করতে দেয় না। কি যে বলো না আন্টি, আম্মু সবসময় আমাকে ধমকের উপরে রাখে, আর এই সব কিছু আম্মুর হাতে ধরে আমাকে শিখিয়েছে। বলে কিনা এইসব না শিখলে নাকি আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিয়ের পরের দিনই বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। কি যে রাগ লাগতো তখন বলে বোঝাতে পারবো না তোমায়। রাগে দুঃখে এসব শিখতে হয়েছে আমায়। আন্টি হেসে বললেন, হয়েছে হয়েছে, এখন এখান থেকে যা, বাকিটা আমি করে নেব। আমিও চলে এলাম। ফ্রেশ হয়ে বসার ঘরে আসতে দেখি আয়াত ভাইয়া মুখ কালো করে বসে আছেন। কি ব্যাপার, এনার আবার কি হলো? নির্ভীক ভাইয়া আয়াত ভাইয়ার সামনে এসে বললেন, এই তুই কি বলবি তোর হয়েছেটা কি? সেই কখন থেকে বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে বসে আছিস, কিছু বলতেছিস না কেন? হুয়াই? এবার আয়াত ভাইয়া করুণ চোখে তাকালেন, তারপর আবার নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। নির্ভীক ভাইয়াকে পাশে বসিয়ে হতাশ কণ্ঠে বললেন, মেয়েরা যে এত ঝগড়া করে সেটা আগে জানতাম না। আমার কান ঝালাপালা কইরা দিছে রে। এতক্ষণ দইরা এত কিছু সহ্য করলাম, অথচ কাজের কাজ কিছুই হইল না। আয়াত ভাইয়ার জন্য কেমন জানি কষ্ট কষ্ট ফিলিংস হচ্ছে। বেচারা আমার বেষ্টর জন্য কি না করেছে, অথচ ওর থেকে আমার বান্ধবীটা নজরই দিচ্ছে না। নির্ভীক ভাইয়া ভ্রু কুঁচকে বললেন, এই তুই না আমার ভাই, তাহলে এত অল্পতেই এরকম হতাশ হচ্ছিস কেন? আরে ভাই লেগে থাক, হয়ে যাবে। ওনার কথা শুনে আয়াত ভাইয়া ফোঁস করে উঠল। গরম চোখে ওনার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বললেন, তুই আমার ভাই, সেটাই তো প্রবলেম। তুই যেখানেই যাস সবগুলো মেয়ে তোর দিকেই তাকিয়ে থাকে। দুনিয়ায় যে আমরাও আছি তা তাগরে নজরেই পড়ে না। আর মারুফার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তুই আজ ওর সামনে না আসলেও পারতিস। নির্ভীক ভাইয়া ভ্রু কুঁচকে তাকালেন, কিছু বলতে চাইছিলেন কিন্তু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেন। আর আমিও তো আবুলের মতো দাঁড়িয়ে আছি, কী বা করবো? একদিকে আয়াত ভাইয়া তো, আর একদিকে বান্ধবী, কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না। আর মারুপাকেও তো বলিহারি, আজাইরা যত সব। ক্লাসে ঢুকতেই সকলের একের পর এক প্রশ্নের ভিড়ে প্রায় হারিয়ে গিয়েছি আমি। বাপরে, এত এত প্রশ্ন মনে হয় কোনো পরীক্ষায়ও আসে না। আর সবার ফেস রিয়াকশানগুলো এমন যেন তাদের কোনো মহামূল্যবান সম্পদ আমার কাছে আটকা পড়ে আছে। আর এদের প্রশ্নগুলো সবই নির্ভীক ভাইয়াকে কেন্দ্র করে। নির্ভীক ভাইয়া আমার কে হয়, তাকে চিনি কিভাবে, কোথায় দেখা হয়েছিল, আমার হাত ধরেছিল কেন, আমি ওনার বাইকে উঠলাম আর উনি হাসলেন কেন? এরকম অনেক প্রশ্নে জর্জরিত হয়ে ছোটোখাটো কোমায় চলে গিয়েছে মনে হচ্ছে। কোন দিকে যাবো বুঝতে পারছি না। এতগুলো শাকচুন্নির প্রশ্নের উত্তর দেওয়া আদৌ কি সম্ভব? এই মুহূর্তেই আমার অবস্থাটা ঠিক ছেড়ে দেবা, কেঁদে বাঁচি, টাইপ হয়ে গিয়েছে। আল্লাহ, আমার এতটুকুতেই এই অবস্থা, তাহলে সেলিব্রিটিদের কি অবস্থা হয়? এই মুহূর্তে ওদের কষ্টটা বেশ ভালোই বুঝতে পারছি আমি। ক্লাসের মেয়েরা যখন আমার ইন্টারভিউ নিতে ব্যস্ত, ক্লাসের ছেলেরা গালে হাত দিয়ে বিনা পয়সায় সিনেমা দেখতে ব্যস্ত। আমি তো এদিক ওদিক তাকাচ্ছি যদি কোনোভাবে এখান থেকে বেরোনো যায়, এই আশায়। পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলল, এইখানে কি হচ্ছে? সবাই পেছন দিকে ফিরে তাকালো। এই সুযোগে আমি ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে এলাম। এসেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আল্লাহ, এইগুলো কি হইতাছে আমার সাথে?
আর এই সব কিছু ওই নির্ভীক নামক রাক্ষসটার জন্য হচ্ছে। না, আজ আর আমার ক্লাস করা যাবে না। এখানে দাঁড়িয়ে থাকার বদলে বাড়ি চলে যাই, এটাই ভালো হবে। বাড়ি যাওয়ার জন্য সামনে পা বাড়াতে দেখলাম নির্ভীক ভাইয়া বাইকের ওপর বসে আছেন। আজ আবার কেন এসেছেন কে জানি। আমাকে দেখেই চোখ টিপলেন উনি। কত বড় অসভ্য হয়েছিলে, এনার থেকে বড় অসভ্য আর দুটো নেই। আমি মুখ ঘুরিয়ে উল্টো পথে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু যাবার আর হলো না। যা দেখলাম তাতে আমার পা ওখানেই আটকে গিয়েছে। সবগুলো মেয়ে আমার দিকে দৌড়ে আসছে। এদের হাতে পড়লে নির্ঘাত বিয়ে ঘুরে প্রাণটাই যাবে। এখন কি করি? আগে কুয়া পেছনে খাল এরকম কিছুতেই শুনেছিলাম, কিন্তু আজ দেখেও নিলাম। কোন দিকে যাব? কয়েক সেকেন্ড ভেবে দেখলাম এই শাকচুন্নিদের প্রশ্নের উত্তর দিতে দিতে প্রাণটা খোয়ানো থেকে নির্ভীক ভাইয়ার ফাউল কথা শোনাটা ঢের ভালো। তাই আর কি, যেই ভাবা সেই কাজ। এক দূরে নির্ভীক ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। সবাই আমার পেছনে পেছনে দৌড়ে আসছিল, কিন্তু নির্ভীক ভাইয়াকে থেকে থেমে গেল। নির্ভীক ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। কিরে, গন্ডগোল পাকাইছিস? সবাই তোকে দৌড়ানি দিচ্ছে কেন? সব আপনার জন্য হয়েছে বুঝলেন। এরা আপনার জন্যই আমার পেছনে পড়ে আছে। আপনার কিউট কিউট বাচ্চাদের মতো ফেসটা সকলের মনের মধ্যে আটকে গিয়েছে। আচ্ছা, আপনাকে এত স্টাইলিশ হতে কে বলেছে? ইন ফিউচার হবেন তো ডাক্তার, তাহলে এত বেশি স্টাইলিশ হওয়ার কি দরকার ছিল যে আপনার কাছে ট্রিটমেন্টের জন্য সবাই আসবে? আই এম শিওর সবগুলোই আপনাকে দেখে বেশি করে অসুস্থ হয়ে যাওয়ার ড্রামা করবে। এখন এখান থেকে চলুন, না হলেই চুড়েলদের হাতে আপনি আমি দুজনেই মার্ডার হয়ে যাব। এক নিঃশ্বাসে সব বলে ওনার দিকে তাকালাম। উনি হাঁ করে তাকিয়ে আছেন। আচ্ছা, এই সময়ে ওনার এইভাবে দাঁড়িয়ে থাকার ইচ্ছা হচ্ছে? আমি ওনার সামনে তুড়ি বাজাতেই ওনার হুঁশ ফিরল। এদিকে মেয়েগুলো আমাদের দিকেই আসছে। আমি বললাম, যা ভাবার পরে ভাববেন। এখন এখান থেকে যাবেন নাকি ওদের হাতে শহীদ হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকবেন? অবস্থা বেকৌতিক। না, এখানে আর থাকা যাবে না। তাড়াতাড়ি বাইকে উঠ, এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। আয়াত ভাই, আমার ব্যাপারটা সামলে নিস। আমি বাইকে উঠতেই উনি ফুল স্পিডে বাইক চালানো শুরু করলেন। যাওয়ার আগে শুধু আয়াত ভাইয়ার একটা কথা কানে আসলো, আর সেটা হলো, ভাই তুই আমাকে এতগুলো রাক্ষসীর মাঝে ছেড়ে যেতে পারিস না, আমাকে নিয়ে যা। কফি শপে গালে হাত দিয়ে বসে আছি। আমার সামনে নির্ভীক ভাইয়া বসে আছে। আজকে যা হলো তাতে আমার কলেজ যাওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছে। এগুলো যে এখন থেকে প্রায় ঘটবে বেশ ভালোই বুঝতে পারছি আমি। এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছি, আর উনি নির্ভীকভাবে বসে আছেন। ওনার নামটা যে ওনার জন্য পারফেক্ট সেটা আজ বুঝলাম। সব পরিস্থিতিতেই এমন নর্মাল কি করে থাকে কে জানি। উনি দাঁত কেলিয়ে বললেন, কিরে, কি ভাবছিস? আচ্ছা, আমি কি এতটা হ্যান্ডসাম ছেলে নাকি যে তোর ক্লাসমেটগুলো আমার পিছনে পড়েছিল? ভাব দেখে না গাছ চলে যায়। সব সময় নিজের তারিফ নিজেই করে বেড়াই। এত ভাব নেওয়ার কিছুই নেই। আপনাকে দেখতে এমন আহামরি কিছুই নয় যে ওরা ওই রকম সেমলেসের মতো আপনার পিছনে ছুটবে। নির্ঘাত অন্য কোনো ব্যাপার আছে। সামথিং ইজ ফিজি। সেটা তুই দেখতেই পাচ্ছিলাম। ওরা ঠিক কি করেছিল? তখনই আগমন ঘটলো আয়াত ভাইয়ার। ফুল অ্যাটিটিউড নিয়ে আমাদের পাশে বসে পড়ল। উনি ঠিক আছেন এটা আমার কাছে ঠিকই লাগছে, কিন্তু নির্ভীক ভাইয়া যেন এটা মানতে পারছে না। উনি হাঁ করে আয়াত ভাইয়ার দিকে তাকিয়ে আছেন। উনি আয়াত ভাইয়ার দিকে বিস্ময় মাখা দৃষ্টিতে তাকিয়ে বললেন, আয়াত, তুই ঠিক আছিস তো? যে তোর অবস্থায় তোকে ছাড়া হয়েছিল তাদের তো তুই এতক্ষণে। তুই যেমনটা ভাবছিস তেমনটা কিছুই হয়নি। তোরা চলে আসার পর আমি তো ভাবলাম আজ আমি শেষ, না জানি কি হয়। যেভাবে ওরা শর্মির পেছনে পড়েছিল তাতে আমি তো তোর ভাই আমাকে যে কি কি প্রশ্ন করবে সেটাই ভাবছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তোরা চলে আসার পর মেয়েগুলো ক্লাসে ফিরে গেল। ব্যাপারটা খুবই অদ্ভুত। তার মানে ঠিকই ধরেছি, এইসব ওই তাসার কাজ। ওই মেয়ের সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না আমি। নির্ভীক ভাইয়া চোখ ছোট ছোট করে আয়াত ভাইয়ার দিকে তাকিয়ে আছেন। আমি বলছিলাম না সামথিং ফিজি। তাসা কি বাচ্চি, ওকে তো আমি উইদাউট ওয়েল ফ্রাই করবো আমি। নির্ভীক ভাইয়া ফুকুচকে বললেন, এই তসাটা আবার কে? আর এর সাথেই ওর বা কি কানেকশন? আমাদের সামনে হুড়মুড় করে এসে দাঁড়ালো নীলা। হাঁপাতে হাঁপাতেই বলল, বেবি তুই ঠিক আছিস তো? না, কলেজে গিয়ে দেখলাম ওই তাসা হাসছে আর বলছে তোকে নাকি আজ সেই লেভেলের জ্বালাইছে। সবাই নাকি তোর পেছনে লাগছিল। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। বাইরে তাকাইতেই দেখলাম আয়াত ভাইয়া এইদিকেই আসছে, তাই আমিও পেছন পেছন চলে এলাম। তুই সিরিয়াসলি ঠিক আছিস তো?
আমি ঠিক আছি। ওই তাসা না কাসা, ওরে তো আমি ছাড়ুম না দোস্ত। আজ সকাল থেকে দৌড়ের উপর আছি ওই মাইয়ার জন্য। আমাদের কথাই মাথা মুন্ডু কিছুই নিবি ভাইয়া আর আয়াত ভাইয়া মাথায় ঢুকছে না মনে হয়। অনেক ভেবে কোন কুলো কিনারা না পেয়ে নির্ভীক ভাইয়া বললেন, এই তসাটাকে আর তোর সাথেই বা কি করলো, একটু বুঝাইয়া কোয়া। তাসা দেখতে যতটা কিউট, কিন্তু ব্যবহার ঠিক ততটাই লেম। দ্য মোস্ট ড্রামা কুইন অফ আওয়ার ক্লাস। বেশি ড্রামা করে বলে আমরা ওর নাম দিয়েছি তাসা। ওর সমস্যা হচ্ছে শর্মি। জানি না ঠিক কী কারণে ওর শর্মির উপর প্রচুর রাগ। অনেকবার জানার চেষ্টা করেছি ঠিক কী কারণে ওর এত রাগ, কিন্তু কোনোভাবেই জানতে পারিনি। ওর কাজ হচ্ছে কারণে অকারণে শর্মিকে সবার সামনে অপদস্থ করা, ছোট ছোট বিষয়ে ঝামেলা করে শর্মিকে ফাঁসানো। আর কাল শর্মি আপনার ভাইকে উঠেছে, সেটা ওর একদম পছন্দ হয়নি। কালও আপনার সাথে কথা বলতে এসেছিল, আপনি হয়তো খেয়াল করেননি। ওকে ইগনোর করে আপনি শর্মির হাত ধরেছিলেন। এইটা হয়তো ওর ইগোতে লেগেছে, তাই আজ সকালে ওর বন্ধু বান্ধবকে দিয়ে সবার সামনে এটা প্রমাণ করতে চাইছিল যে আপনার আর শর্মির মাঝে কিছু একটা আছে, যাতে করে সকলের সামনে ওকে ছোট করতে পারে। সব মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। আপনার না বুঝলেও চলবে, এসব ছাড়ুন তো। আমি বলছিলাম না আপনি এতটাও সুন্দর নন যে ওরা সেমলেসের মতো আপনার পেছনে ছুটবে। আর তানিসার ব্যাপারটা আমি বুঝে নেব, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এত ঘন ঘন আমাদের কলেজে আসেন কেন? না মানে আগে 10 থেকে 12 দিন ছুটি পেলেও শাহজাদপুর আসতেন না, আর এখন 2 দিনের ছুটি পেলেও চলে আসছেন। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আমার। উনি কিছু বললেন না। কিছুক্ষণের জন্য পরিবেশটা বেশ থমথমে হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না, সবার মাঝেই কেমন নীরবতা বিরাজ করছে। ঠিক বুঝলাম না আমি কি এমন বলে দিলাম যে সবার বাকশক্তি হারিয়ে গেল। আমি কি ভুল কোনো প্রশ্ন করে বসলাম? কিছুক্ষণ পর নীরবতা ভেঙে একটা দীর্ঘশ্বাস ফেলে নির্ভীক ভাইয়া, তারপর উঠে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সেটা যদি তুই বুঝতিস তাহলে তো হতোই। বলেই ওখান থেকে বেরিয়ে গেলেন উনি। সাথে আয়াত ভাইয়াও চলে গেলেন, আর আমি এখনো ওনার যাওয়ার প্ল্যানে চেয়ে আছি। কি বলে গেলেন উনি, কি বোঝার কথা বললেন আমাকে? অদ্ভুত তো। ব্রেক টাইম, কমন রুমে বসে আছি আর ভাবছি কি হচ্ছে আমার সাথে। কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। এই কয়েকটা মাস বেশ কয়েকবার নির্ভীক ভাইয়া এসেছেন। ওনার সব কথাই যেমন বিরক্তি হয়েছি, কিছু কিছু কথাই আবার অবাকও হয়েছি, কিন্তু কোনো মানে খুঁজে পাইনি। আয়াত ভাইয়াও মারুফাকে জ্বালিয়ে মেরেছে। ওনার মতে যতদিন না মারুফা ওনার প্রেমে পড়বে ততদিন উনি মারুফাকে জ্বালাবে। মারুফা প্রথম প্রথম বিরক্ত হলেও এখন বিষয়টাকে এনজয় করে। সে যাই হোক, আমি এখন এসব নিয়ে ভাবছিলাম না। তখনই সেখানে এসে বসলো মারুফা। ওর ভাবটা এমন যেন ও সদ্য বিবাহিত জামাই বাসরের আগেই ভেগে গেছে। এমন মুখ বানানোর মনেটা কি? ওর এই উদাস মার্কা চেহারা ঠিক মানতে পারছি না আমি, তাই বলেই ফেললাম, কিরে এইরকম মুখ করে আছিস কেন, কিছু হয়েছে? ওই গালে হাত দিয়ে উদাস গলায় বলল, কিছু মানে অনেক কিছু হয়েছে দোস্ত, যা হয়েছে সেটা একদমই ভালো লাগছে না আমার। খবরটা শুনে কষ্ট লাগতেছে দোস্ত। এখন তো মনে হচ্ছে আমার কপালে ওই জঙ্গলি আয়াতই আছে। কপাল? তোর কপালে যে আয়াত ভাইয়াই আছে সেটা তো আগে থেকেই জানি, কিন্তু এই মুহূর্তে ওর মুখ দেখে সেই লেভেলের হাসি পাচ্ছে। কিন্তু বেষ্টু বলে কথা, ওর সামনে তো আর হাসতে পারি না। বেষ্টুর কষ্টে তো আমারও কষ্ট হওয়া উচিত, তাই মুখে একটু দুঃখী দুঃখী ভাবিনি বললাম, আহারে ওর মনে হয় এটা ঠিক পছন্দ হলো না। ঝটপট আমার দিকে তাকিয়ে বলল, আমি মরি আমার জ্বালায় আর তুই আসিস মজা নিতে। আজব, আমি আবার মজা নিলাম কখন? এই জন্যই বলে কারোর দুঃখে দুঃখী হতে নেই। আমি ভনিতা না করেই বললাম, কি হয়েছে তাই ক, এত পেঁচাস ক্যা? ও ব্যথিত গলাই বলল, নির্ভীক ভাইয়ার নাকি গার্লফ্রেন্ড আছে। আমার তো ভালো লাগছে না রে দোস্ত, ক্রাশের গার্লফ্রেন্ড আছে, এটা কিভাবে মেনে নিব? আজীব, নির্ভীক ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, তাতে এত দুঃখ প্রকাশ করার কি আছে? এমনভাবে রিয়াক্ট করছিস যেন ওর জামাই অন্য একটা মেয়েকে নিয়ে ভেগে গেছে। এই মায়াটা না রাগ লাগছে এখন এর ওপর, তাই উল্টো দিকে ফিরে ছোট করে বললাম, ও শুধু ও? ওই তোর কি একটু কষ্ট হচ্ছে না? একবারও মনে হচ্ছে না যে ওই মেয়েকে যার জন্য নির্ভীক ভাইয়া এত পাগল, ওই মেয়েটার উপর রাগ বা হিংসা হচ্ছে না? মনে হচ্ছে না মেয়েটার মাথা ফাটাইতে?
এই মুহূর্তেই মারুফার উপর যা রাগ লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না। এই মাইয়া নির্ভীক ভাইয়া নিয়ে কেন পড়ছে কে জানি, কিসের কি আয়াত ভাইয়ার কথা ভাববে তা না, আর একজনের জামাই নিয়ে টানাটানি করতেছে। আজব, আমার কেন হিংসা হতে যাবে? বিরক্ত গলায় বললাম, ওই আমি কি নির্ভীক ভাইয়ার বউ নাকি যে উনি অন্য কারোর কাছ সাথে প্রেম করলে আমার কষ্ট বা হিংসা হবে? উনি কার জন্য পাগল কার জন্য নয় সেটা আমি জেনে কি করব? আর আমাকে একটা কথা বল, তুই অন্যের জামাইয়ে নিয়ে এত লাফাইছিস কেন? নির্ভীক ভাইয়ার গফ আছে কিনা তা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আর এখন যদি তুই আমারে ভাষণ দিবার আসোস, ওই মাইয়ারে কি করমু জানি না, কিন্তু তোর মাথা ফাটাইতে একবার ভাববো না। বলেই হনহনিয়ে চলে এলাম। এরা কি পাইছে কি আমায়? মেজাজটা খারাপ করে দিল বেয়াদব ছেড়ি। নিজের ধারে রাইখা অন্যেরটার দিকে নজর সবার। আজ আর ক্লাস করবো না, তাই বাড়ির পথে পা বাড়ালাম। কোচিংও করবো না, বাড়ি গিয়ে শাওয়ার নিয়ে একটা লম্বা ঘুম নেব, তাতে যদি বিরক্তিটা একটু কমে। নিজের ঘরে আরাম করে বসে মনের সুখে আইসক্রিম খাচ্ছি, আমি আর আমার ছোট বোন সাম্মি। এই একটা জিনিস আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দের। আদ্বিক আঙ্কেলের এসেছেন তাই বাড়িতে বসে আইসক্রিম খেতে পারছি, না হলে বাড়িতে বসে আইসক্রিম খাওয়া মানে বাবা মার এতগুলো বকা খাওয়া। হাতে আইসক্রিম দেখলেই যেন ওনাদের গায়ে আগুন জ্বলে যায়। এক ধমক দিয়ে হাত থেকে আইসক্রিম তো কেড়েই নেবে, সাথে এক বালতি লেকচার ফি। কিন্তু আদ্বিক আঙ্কেল এই ব্যাপারটাই আলাদা। ছোটবেলা থেকেই যখনই ওনার সাথে দেখা হয় তখনই একটা করে আইসক্রিম ফ্রি। ওয়াও! তারপর আরাম করে খাওয়া। আব্বু আম্মু তখন কিছু বলতে পারে না। আজও আর ব্যতিক্রম নয়, তাই মনের সুখেই খাচ্ছি। এইদিকে স্বামী নিজের আইসক্রিম শেষ করে আমার দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পর পর হাত চুলকাচ্ছে। আমি ওর দিকে পাত্তা না দিয়েই আমি আমার মতো খেতে লাগলাম। এবারও মুখে ইয়া বড় একটা হাসি ঝুলিয়ে আমার পাশে এসে বসলো। আমি আর চোখে ওর দিকে তাকালাম। ও মুখ কাচুমাচু করছে। ও কেন এমন করছে সেটা খুব ভালো করে জানি। নিজের আইসক্রিমটা শেষ, এখন আমারটাতে ভাগ বসাবে। এবার আমি সোজা হয়ে ওর দিকে ছোট ছোট চোখ করে তাকালাম, যার অর্থ লাইক সিরিয়াসলি বোনো, এখন আমারটাও চাই তোর? বিনিময়ে একটা মিষ্টি হাসি দিল সে। কিন্তু আমি অন্যদিকে ফিরে আইসক্রিম খাচ্ছি। ওর দিকে আর চোখে তাকাতে দেখলাম মুখটা এইটুকু হয়ে গিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দেবে। এবার আমি পড়ে গেলাম বিপদে। আইসক্রিম আমার অনেক বেশি প্রিয়, কিন্তু আমার পিচ্ছি বোনটা তো আর সেটা বুঝবে না। ও চিৎকার করে কান্না করতে খুব বেশি সময় নেবে না, আর ওর কান্না আমার সহ্য হবে না। বিরক্তর সাথে অন্য একটা ফিলিংস যুক্ত হয়ে মিশ্র একটা অনুভূতি সৃষ্টি হবে, যেটা আরো বেশি বিরক্তকর। কিন্তু তাই বলে আইসক্রিম? আমি তো আইসক্রিমটার দিকে বেশি দুঃখী দুঃখী ফেস করেই তাকালাম। বোনের দিকে তাকাতেই দেখলাম চোখের পানি টলমল করছে, এখনই মনে হয় কেঁদে বন্যা বাইয়ে দেবে। আইসক্রিমের দিকে তাকিয়ে নিজেকে বললাম, ও তোর বোন হয় তো কি হয়েছে? আইসক্রিমের জন্য নো, সব চলে। আর ও তো শুধু একটু কাঁদবে এই আর কি। কিন্তু ও তো একদমই বাচ্চা, সবে ক্লাসে 3-তে পড়ে। ওকে কাঁদানোটা কি ঠিক হবে? ধুর, ভালো লাগে না। আর একবার ওর দিকে তাকাতে দেখি বেচারি উল্টো দিকে মুখ ঘুরিয়ে আছে। কি আর করার, নিজের আইসক্রিমটা ওর সামনে ধরলাম। ও চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, যার অর্থ তুমি সত্যি এটা আমাকে দিচ্ছ নাকি অন্য কোনো মতলব আছে? আমি ওর দিকে ভ্রু কুঁচকে তাকাতেই ও আমার হাত থেকে ছমির আইসক্রিমটা নিয়ে নিল। ওর কাজে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। সত্যি ও মুখে বড় একটা হাসি ঝুলিয়ে বলল, থ্যাংক ইউ আপু। আমি ওর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললাম, বেশি ঢং দেখাতে হবে না, ওটা আমি তোর জন্যই দিইনি, আমার খেতে ইচ্ছে করছিল না তাই দিয়েছি। এবার এখান থেকে যা। কে কাকে যেতে বলছে? দরজার দিকে তাকাতে দেখি নির্ভীক ভাইয়া দাঁড়িয়ে আছেন। এই লোকটা আবার কখন এলো? কেনই বা এলো? আঙ্কেল এসেছেন এটা তো জানি, কিন্তু কখনো তো ওনাকে দেখিনি। তাহলে বিরক্তিকর একটা লোক। আজকের দিনটা যে কোনো ক্রমেই ভালো কাটবে না সেটা আমার খুব ভালো করেই বুঝতে পারছি। আমার সুন্দর দিনটাকে খারাপ করতে এই চেহারাটা যথেষ্ট। সামনে দৌড়ে গিয়ে নির্ভীক ভাইয়ার কাছে গিয়ে বলল, হেই সুপারস্টার, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আমার কথা তো তুমি ভুলেই গিয়েছো। এতদিন পর কেন আসলে? তুমি জানো না আমি তোমাকে কত মিস করি। যাও, তোমার সাথে কথাই বলবো না। বিনিময়ে নির্ভীক ভাইয়া একটা গা জ্বালানো হাসি দিলেন, যেটা আমার একবারও পছন্দ হলো না আমার। আর আমার বোনটাও হয়েছে তেমন, সারাদিন নির্ভীক ভাইয়া করতে থাকে। এই ছেলেটা আমার ছোট্ট বোনটার উপর যে কি জাদু করেছে কে জানি। উনি স্বামীকে কোলে নিয়ে বললেন, ওলে বাবালে, আমার পরিটা রাগ করেছে দেখছি। এই দেখ কান ধরছে। আর এমন হবে না, এই দেখ
তোমার জন্য কতগুলো চকলেট এনেছি। স্বামীর হাতে অনেকগুলো ডেয়ারি মিল্ক দিলেন নির্ভীক ভাইয়া। স্বামী তো মহা খুশি, চকলেটের নাম শুনলেই নাচানাচি শুরু করে দেয় মেয়েটা। নির্ভীক ভাইয়া, তোমাকে তোমার আম্মু ডাকছে বলে স্বামীকে পাঠিয়ে দিলেন। তারপর সোজা আমার বেডের ওপর টান হয়ে শুয়ে পড়লেন। আমি বেডের এক কোণায় বসেছিলাম। ওনার এরকম কাণ্ড দেখে স্তব্ধ হয়ে গেলাম আমি। আশ্চর্য, বলা নেই কওয়া নেই, হুট করে ঘরে ঢুকে ঠুস করে শুয়ে পড়লেন। এটা কি ধরনের ব্যবহার? কপাল কুঁচকে ওনার দিকে তাকালাম। তারপর বললাম, এটা কি ধরনের ভদ্রতা ভাইয়া? এইভাবে আমার বিছানায় শুয়ে পড়লেন কেন? শাট আপ শর্মে, এটা কোনো কথা হলো? আমি এতদিন পর তোদের বাড়িতে এলাম, কিসের একটু যত্ন অতি করবি তা না উল্টো প্রশ্ন করছিস। এই তুই এমন কেন রে? তোর বোনটা কত সুইট, কি সুন্দর করে কথা বলে, আর তুই যখনই মুখ খুলিস তখনই তিতা করলার মতো মনে হয়। একটু ভালো করে কথা বলতে পারিস না তুই? আমারই বাড়িতে এসে আমাকেই এত কিছু শোনাচ্ছে? বেটা শয়তান, তোর কপালে কোনোদিন বউ চটবে না, আমি বলে দিলাম। আর যদি জোটেও সে বাসুরের আগেই পালিয়ে যাবে। আমি ওনার দিকে চোখ গরম করে বললাম, কি বলেন আপনি? আমি তিতা? আমি তিতা করলা? আমি যদি তিতা করলা হই তাহলে আপনি জঙ্গলি বিড়াল। জঙ্গলি বিড়ালের মতো কি করেছি আমি? বিড়ালের মতো তোর হাতে খামচে দিয়েছি নাকি কামড়ে দিয়েছি? হ্যাঁ, যে তুই এমন বলছিস? হুদায় উল্টাপাল্টা কথা বলে আমার মাথা কেন খাচ্ছিস বলতো? আমার মতো ভদ্র একটা ছেলেকে তুই জঙ্গলি বিড়াল বানিয়ে দিলি, এটা কিন্তু ঠিক না। ওনার কথা শুনে পড়লো উনি আমার হাতে বেড়ালের মতো আঁচড় তো দেননি, কিন্তু কামড় অবশ্য দিয়েছেন, কিন্তু সেটা জঙ্গলি বিড়ালের মতো, তার থেকেও তো ভয়ানকভাবে। এই কথাটা কি করে ভুলে গিয়েছিলাম আমি? এখন উনি কামড় দেওয়ার কথা না বললে তো সেটা তো মাথাতেই আসতো না। ব্যাপারটা মনে পড়তেই নিজেকে কয়েক দফা বকে নিলাম, কারণ আমি একটা বড় ভুল করে ফেলেছি। বাট নো ওয়ারি, সেটাকে এক্ষুনি শুধরে নেব। আমি সোজাসুজি উত্তর দিলাম, ও সরি, আপনাকে জঙ্গলি বিড়াল বলাটা একদমই উচিত হয়নি। আপনি তো ভ্যাম্পায়ারদের মতো রক্ত খান। উনি ভ্রু কুঁচকে তাকালেন। কি বললি তুই? আমি ভ্যাম্পায়ার? আপনি সেদিন আমার হাতে কামড়ে রক্ত বের করে দিয়েছিলেন, মনে নেই আপনার? তাহলে তো আপনি ভ্যাম্পায়ারই হলেন, যত সব। উনি আমার দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি ওখান থেকে উঠে বাইরের দিকে পা বাড়ালাম, কিন্তু যেতে আর পারলাম না। তখনই আমার সামনে আমার আব্বাজান এসে হাজির। আব্বুকে আসতে দেখে উনি শোয়া থেকে উঠে দাঁড়ালেন। আব্বু এসে নির্ভীক ভাইয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, কি খবর বাবা, কেমন আছো? কিভাবে ভালো থাকি আঙ্কেল? আপনার বড় মেয়ে বলছে আমি নাকি নাক উঠিয়ে এ বাড়িতে চলে আসি। আমার নাকি এত ঘন ঘন এ বাড়িতে আসা উচিত নয়, এটা নাকি বেহায়াদের পরিচয়। আমি অবাক হয়ে গেলাম, এই ছেলে বলে কি? আমি কখন ওনার এসব বললাম? এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কি করে বলতে পারে কেউ? হাও! কিন্তু এই মুহূর্তে সেটা বড় কথা না। বড় কথা হলো আব্বু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। তার মানে আব্বু ওনার কথাটা বিশ্বাস করেছেন। কেন? আব্বু ওনার কথা শুনে আমাকে কি করে অবিশ্বাস করতে পারে? এই দুনিয়ায় আমি আমার আব্বুর রাগকে সব থেকে বেশি ভয় পাই। রেগে যাওয়ার রক্ত লাল চোখগুলো কিছু না বললেও অনেক কিছু বলে দেয়। অনেক যন্ত্রণাদায়ক কথা লুকিয়ে থাকে এই দৃষ্টির আড়ালে। মুখে কিছু না বললেও মনের অনেক কথাই বুঝিয়ে দেয় এই রাগ। ভয় আর কষ্ট দুটোর মিশ্র অনুভূতিটা যে কতটা ভয়ানক সেটা আব্বু রেগে গেলেই বুঝতে পারি আমি। তাই কখনো এমন কিছু করি না যাতে আব্বু রেগে যায়। কিন্তু আজ শুধু এই ছেলেটার কথা শুনে আমার উপর এত রেগে গিয়েছে আমার আব্বু। এই রাগী চোখ দুটো অনেক কষ্ট দিচ্ছে আমায়, সাথে জমা হচ্ছে অভিমান। আব্বু রেগে গেলে কখনই ওনার সামনে দাঁড়াতে পারি না আমি। খুব বেশি ভয় লাগে আমার। আজও ব্যতিক্রম নয়। আমি চলে যাবার জন্য পা বাড়ালাম, কিন্তু হঠাৎই পেছন থেকে ডাক পড়লো নির্ভীক ভাইয়ের। হয়তো আমার অবস্থাটা বুঝেছিলেন তখন, তাই হয়তো আমাকে বাঁচানোর জন্য বলেছিলেন। আঙ্কেল, আমার মনে হয় ও কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশনে, তাই এমন বলে ফেলেছে। যদি কিছু মনে না করেন আমি ওর সঙ্গে একটু বাইরে থেকে হেঁটে আসি, এতে করে আমার আপনাদের গ্রামটাও ঘুরে দেখা হয়ে যাবে আর বাইরের হাওয়া খেয়ে মনটাও ফ্রেশ হয়ে যাবে। আব্বু কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়ে গিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলেছিলেন, ওকে, আমাদের এলাকা ঘুরে দেখো আর একটু ভদ্রতা শিখো। বলেই আব্বু চলে গিয়েছিলেন। আর আমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। খারাপ লাগছে খুব। অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছি। যখন তখন গড়িয়ে পড়তে পারে এই অবাধ্য কান্না নামক বস্তুটা। তাই হয়তো মাথা নিচু করে রেখেছি যাতে চোখের ভেতরকার পানিগুলো কারো চোখে না পড়ে। একটা ছেলের সামনে নিজের অশ্রুসিক্ত চোখ দুটো নিয়ে তাকিয়ে নিজেকে দুর্বল করার প্রমাণ করার কোনো মানেই হয় না।